দর্শক, সাত সকালে সাত রাস্তার মোড়ে দাঁড়িয়ে এবারের প্লেটস অফ ট্র্যাডিশনের পর্বটা নিয়ে আমরা হাজির হলাম। যেহেতু সকালবেলা, বুঝতেই পারছেন, নিশ্চয়ই সকালবেলার ব্রেকফাস্টই রিভিল করব। এর আগে ব্রেকফাস্ট রিভিল করেছিলাম আমরা থাইল্যান্ডে। সো আজকে ব্রেকফাস্টটা করব একটু স্পেশাল একটা জায়গায় এবং খুব স্পেশালভাবে। একটা স্পেশাল গেস্টও আছে এবার আমাদের, এবং ওনার নাম হচ্ছে জিয়াউল হক ভাই। জিয়াউল হক ভাইকে আপনারা হয়তো বিডি ট্রাভেলের ওনার হিসেবেই চিনেন, বাট ওনার আরও একটা পরিচয় আছে। উনি আসলে একজন জার্নালিস্ট। আজকে আমাদের এই ব্রেকফাস্টে কিন্তু উনি আমাদের সাথে জয়েন করছে। তো চলুন চলে যাই, যে জায়গায় আমরা জয়েন করব সেটা একটু সারপ্রাইজই থাকুক, এবং আমরা একসাথে আজকে আপনাদেরকে ফুড রিভিল করে দেখাবো এবং খেতে খেতে জেনে নিব অনেক কিছুই। চলুন। দর্শক, ওয়েলকাম টু প্লেটস অফ ট্র্যাডিশনস অ্যানাদার এপিসোড। আজকে যেটা বললাম যে আমার পাশেই বসে আছে জিয়া ভাই। সো বেসিক্যালি উনি একজন ট্রাভেল ব্লগার এবং সাথে আমাদের ভাবিও আসছে আজকে। ওনারা দুজনই কিন্তু বিডি ট্রাভেলারকে আজকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে। সো আমরা আজকে রোদেলা বিকেলের স্পেশালিটি হচ্ছে যে এখানে এই স্টেডিয়াম পাড়ায় কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, বাট ফ্রাইডে কিন্তু এই ব্রেকফাস্ট স্পেশাল একটা আইটেম রোদেলা বিকেল লঞ্চ করে থাকে। এবং কেন স্পেশাল, আসলে আমরা তাদের নাম, মানে খাবারের নামগুলো যদি আপনাদেরকে একটু করে দেখাই তাহলে বুঝবেন যে ওনাদের নর্মাল জিনিসগুলো, যেমন দেখেন ইন্ডিয়ার মহিষের দুধের দিয়ে ভাজা পেপার পরোটা, তারপর দেশি মুরগির মানে রাঙামাটির মুরগি, তারপর আমি যদি অন্য কিছু বলি খাসির মাথা দিয়ে চনার ডাল, যেটা আসলে চনার ডাল অথেন্টিকভাবে করে। সো জিয়া ভাই, আজকে তো আমরা ব্রেকফাস্টে এমনিতে আমি সবসময় অর্ডার করি, আমার মনে হয় আজকে আপনিও মানে সিলেকশনে না যাই ভাবির উপর তুলে দেই, ভাবি আজকে সিলেক্ট আমি আসলে খাওয়া দাওয়া নিয়ে তো দেখি সকালবেলা যখন, তাহলে আমরা পেট জন্য ভরে ভাবি। হ্যাঁ, পরোটা হয়ে যাক, সাথে খাসির পায়া। ওকে, কোথাকার খাসি? এখানে তো রোদেলা বিকেলের স্পেশালিটি আছে, এখানে লেখা আছে কুষ্টিয়ার খাসি। খেয়ে দেখি আগে দেখি কুষ্টিয়ার খাসি। আর খাসির মাথা দিয়ে চনার ডাল, এটা ভালো হবে আশা করছি। হাতিয়ার হাঁস ও সরিষাবাড়ির মুরগির ডিমের অমলেট। ওকে, আর কি নেওয়া যায়? ভাইয়া যেটা বললো রাঙামাটির দেশি মুরগি, সেটা একটু খুব মাথায় হিট করছে, আনকমন লাগছিল। হ্যাঁ, দেশি মুরগি আর গরুর দুধের চা। প্রাইসগুলো বলবেন আমাকে, মানে কোনটার প্রাইস কত? যেটা চিকেন স্যুপ হলো 200 টাকা পার অর্ডার। আচ্ছা, পার অর্ডার। এরপর খাসির মাথা দিয়ে চনা ডাল দিচ্ছি, ওটাও পার অর্ডার 150 টাকা। এরপর কুষ্টিয়ার খাসির পায়া দিচ্ছি, ওটা পার অর্ডার 200 টাকা। সুজির হালুয়া দিচ্ছি, ওটা পার অর্ডার 50 টাকা করে। সরিষাবাড়ি আর হাতের হাঁসের ডিমের অমলেট দিচ্ছি আপনার, ওটা পার অর্ডার 50 টাকা করে। আর চালের রুটি দিচ্ছি। ও, চালের রুটি আছে না? ও গ্রেট। চালের রুটি দিচ্ছি, পরোটা দিচ্ছি, আর পরে দুধের সরের চা দিচ্ছি। আচ্ছা, দুধের সর থাকবে? জি জি। ও গ্রেট। আপনি বিয়ের আগে কি এই ব্লগিংটা শুরু করছিলেন নাকি? না, এটা বুস্ট হয়েছে কি ভাবির কারণে? মানে আসলে কখন থেকে শুরু করা হঠাৎ করে? এটা আসলে মানে কোনো আয়োজন ছাড়া আর কি। মানে আমরা বিয়ের পরে, বিয়ের তাও বোধহয় 1.5 বছর পরে আমার বেবি, তখন আমি কনসেপ্ট করছি মেলিনাকে নিয়ে 3 মাস বা এরকম 4 মাস বা এরকম হবে বোধহয়। তো আমরা যাচ্ছিলাম সিঙ্গাপুর। আচ্ছা। তো এয়ারপোর্টে আসলে রুম কাজ ছিল না, বসে বসে ফ্লাইট তো অনেক দেরি। তো আমি এমনি মোবাইল দিয়ে শ্যুট করতেছিলাম, যেখানে যাচ্ছি শ্যুট করে করে অনেকগুলো ফুটেজ নিয়েছি। ওটা সিঙ্গাপুরে গিয়ে ওখানে হোটেলে তো রুম কাজ নাই, সারাদিন ঘুরে ফিরে কোনো কাজ নাই। তো হোটেল থেকে ওটা দিয়েছিলাম, আপনার আপলোড দিয়েছিলাম। আচ্ছা। তো দেশে আসতে আসতে সেটা দেখলাম যে অনেক ভিউ হয়ে গেছে, প্রায় 8-10 হাজার ভিউ হয়ে গেছে। তো অবাক হয়ে গেলাম যে এরকম একটা ভিডিও যে র ফুটেজ একটা, কিছুই নাই, কিছুই নাই ছাড়া। তো ওটা করার পরে, এটা কত সালের ঘটনা? এটা 2017 সালে। 17 সালে সেপ্টেম্বর অক্টোবরের দিকে। আচ্ছা। তারপর আসার পর দেখা গেল ওখানে কমেন্ট আসা শুরু করছে। আচ্ছা। আমাদের যারা ভিউয়ার্স, একদম আমাদের র ফাইলের ভিউয়ার্স, তারা আমাদেরকে সাজেস্ট করা শুরু করছে, এটা হলে ভালো হতো, এটা করলে ভালো হতো। তো আমরা উৎসাহিত হচ্ছিলাম যে আসলে তো মানে অ্যাকচুয়ালি আমি যেটা আমি এখনো ইউটিউবিংটা আসলে কেউ কাউকে শিখাইতে পারে না, বা এখনো হয়তো অনেকে শিখায় যে ভাই এমন করেন এমন করেন, অনেকটা ইনস্টিটিউটের মতো হয়ে গেছে। কিন্তু
তো আমরা ওসব কিছু না, তখন গুতায় গুতায় যেটা শেখা আর কি। যারা ভিউয়ার হ্যাঁ। ওরাই কিন্তু আমাকে সাজেস্ট করছে, ভাই এমন করলে ভালো হবে, আচ্ছা। বা এই জিনিসটা নিয়েন, বা এখানে যাইয়েন। হ্যাঁ, হ্যাঁ। ওদের কিন্তু ওদের ওগুলি ফলো করে করে কিন্তু মোটামুটি একটা ভালো অবস্থায় চলে আসছে চ্যানেলটা, একটা অডিয়েন্স অনেক বড় হয়ে গেছে না এখন, প্রায় আজকে পর্যন্ত 3,83,000 মাশাআল্লাহ। সাবস্ক্রাইবার। 2017 এর সেপ্টেম্বর থেকে শুরু করছেন কালামিন গর্ব, আজ এখন আপনার হচ্ছে 3,83,000 সাবস্ক্রাইবার, মাশাআল্লাহ। এবং আমার মনে হয় প্যান্ডামিকে আপনাদের একটা মানে একটা বড় গ্যাপ পড়ে গেছে, এটা অবশ্যই, না হলে তো আজকে এটা মানে 4.5 লাখ সামথিং চলে যেত। আমি যেভাবে আপনাদের ফ্লো দেখেছি, হ্যাঁ, কারণ আমাদের যারা ভিউয়ার তার ওনারা বেশিরভাগ হচ্ছে ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করে। তো আমি ইন্টারন্যাশনাল তাও, হ্যাঁ হ্যাঁ, এখন তো মনে হয় পুরো একটা বছর বলতে গেলে আমরা দেশের মধ্যেই আছি। তো এখন আমরা চিন্তা করতেছি দেশে থাকলেও হোটেলগুলি করি, আচ্ছা, তো একটু লাক্সারি হোটেলগুলি করতেছি, যেটা রিসেন্টলি দেখলাম আপনি অনেকগুলো হোটেলে গেলেন, এর মধ্যে ঢাকায়ও দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ওগুলি লাক্সারি হোটেলগুলি করতেছি কি জন্য, সবাই তো সবগুলি করে, যেমন সোলো ট্রাভেলাররা সব কিছুই দেখায়, আর যারা লাক্সারি হোটেলে থাকে তারা তো ব্লগিং করে না, এটা সত্যি কথা। তারা বিজনেসম্যানরা যাচ্ছে, বড় লোকরা যাচ্ছে, তারা তো যাচ্ছে বিভিন্ন কাজে, তাই না? তাদের এগুলি করার, এখন আমাদের নিজেদের পয়সা খরচ হলেও আমরা চিন্তা করি যে আমরা নিজেরাও থাকি, এনজয় করি, এটা পাশাপাশি আমাদের ভিউয়াররাও দেখুক, কারণ এটা দেখানোর সুযোগ খুব কম আছে। কারণ একজন সোলো ট্রাভেল, আমি যদি সোলো ট্রাভেলার হইতাম আমি জীবনে 5 স্টার হোটেলে থাকতাম না। আর এখন তো মানুষের বাইরে বেড়ানো কমে গেছে, বেশিরভাগ স্টেকেশন শুরু হয়েছে। আমি যখন প্রথম দুবাইতে গেলাম আমি অবাক দেখে, মানে কি এক জায়গার মানুষ, একই জায়গার মানুষ শারজার হোটেলে আসে থাকতেছে ফ্যামিলি নিয়ে, আলাইন যাচ্ছে, এবং কি এক জায়গার মানুষ, মানে এখানে দেশের ভিতর তারা ঘুরতেছে। ওই শব্দটা তখন আমাদের দেশে এরকম প্রচলিত ছিল না, কিন্তু এবারে ট্রিপে দেখলাম যে না, স্টেকেশন তো আসলেই বেড়ে গেছে। আমরা নিজেরাও এখন স্টেকেশনে মোটিভেটেড হচ্ছি, করব কি, কিছু তো করার নেই, একটা রিক্রিয়েশন দরকার আছে। সো আরেকটা জিনিস আমি জানতে চাই যে আপনি তো ট্রাভেল ব্লগিং করতেছেন, সো আপনার আসলে মেইন সাজেশন কি? এখন তো অনেক ব্লগার আসছে, যেমন আমি যখন ফুড ব্লগিং শুরু করি, এরপর এখন চট্টগ্রাম মনে হয় ফুড ব্লগার 20-25 জন হবে। তো আসলে আপনার ট্রাভেল ব্লগিং এ আপনি যারা আপনাকে ফলো করে, হোয়াট ইজ ইউর সাজেশন? আপনি কি বল, মানে তাদের মেসেজটা কি, কোন দিকটা বেশি ফোকাস করার? না, আমি করতে করতে আমার কাছে যেটা, আমি একটা নির্দিষ্ট জায়গায় চলে আসছি আমি কিভাবে করব। হ্যাঁ, আমি আমার ব্লগিংগুলা আগে তো একরকম করতাম, এখন আস্তে আস্তে আমার হয়তো আগের কিছু ভিডিও দেখলে আপনি দেখবেন যে আমি একটু চেঞ্জ করছি। প্রথম কথা হচ্ছে আমি ক্যামেরার সামনে ওরকম কথা বলি না, আমি ফ্রন্টে আমি জাস্ট একটা ভূমিকা দিয়ে ক্যামেরার পিছনে চলে যাই। এটা একটা সুবিধা কি, আমি একটা কোনো হোটেল বা কোনো একটা প্লেস সম্পর্কে বলছি, তাৎক্ষণিক আমার মাথায় কিন্তু অত একদম যেটা আপ টু ডেট কোনো এটা নাও থাকতে পারে, মানে হঠাৎ করে বলার সময় বলতে বলতে আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি, সঠিক তথ্যটা হয়তো আমার মাথায় নাই তখন। তো সেই জন্য করে কি আমি পরে এসে ওটা সব কিছু এটা সম্পর্কে পড়াশোনা করে সব ডাটা কালেকশন করে ওটা অ্যাড করে দিয়ে, যেটা ইনফরমেটিভ হয়, হ্যাঁ অনেক অথেন্টিক হয়, ইনফরমেটিভ হয়। কারণ মানুষ তো শুধু, আমি মনে করি এখানে পিছনে আমাদের রেডিসন আছে, রেডিসনের বিল্ডিংটা ওটা দেখেই ও কি করবে। এটা যদি আমি বলতে পারি এটা এত সালে হয়েছে, এখানে এতটা রুম আছে, এটা ওই উদ্বোধনের সময় উনি ছিলেন, এই হোটেলে অমুক অমুক বিশিষ্ট ব্যক্তিরা থাকেন, এই জিনিসগুলো দিলে একটা মানে আকর্ষণ মানুষের ফেথ বাড়ে যে ওনার আসলে এই ব্যাপারে নলেজ আছে। দ্যাট মিন্স আপনি বলতেছেন আমি যেটা নিয়েই কাজ করি একটু স্টাডি করা দরকার অবশ্যই। আচ্ছা, আপনি আরেকটা জিনিস হচ্ছে যে এখন যেটা ব্লগার যারা থাকে তাদের একটা কমন কোশ্চেন হচ্ছে যে কি ইউজ করেন, আসলে কি গ্যাজেটটা কি খুব বেশি কোনো একদম না, আসলে এটা আমারও কিন্তু এটা বলার ব্যাপার যে, কিন্তু এটাই ওরা সবসময় ভাবে যে এটাই মনে হয় সবকিছু পূর্ণ করে দেয়, মানে এটা না, এটা কিছুই না। আমি প্রথম যখন ভিডিও করি তখন আমার মেইন ডিভাইস হচ্ছে নোট 5 বোধহয় না, আচ্ছা, ক্যামেরা স্যামসাং নোট 5, সেটা দিয়ে করতাম। ওইটা তাও হতো না, আপনার স্টেবিলাইজেশন তেমন হইতো না, এটা করতাম। তখন গিম্বল বের হয় নাই, বাংলাদেশে আসে নাই, বের হয়েছে। তো আমি একদিন দেখলাম যে ইন্টারনেটে এই গিম্বলটা মানে এটা দেখলাম যে এরকম মোবাইল দিয়ে করা যায়। তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় খুঁজ নিলাম, না বাংলাদেশে এটা নাই। তখন আমাদের পত্রিকার দুবাইয়ের একজন করেসপন্ডেন্ট আছে, তাকে বললাম যে এই জিনিসটা দুবাইতে পাও নাকি দেখো তো। তাকে ছবি পাঠালাম, সে কোনো দোকানে পায় নাই, অনলাইনে গিয়ে, সেটা আমি বলে দিছি যে অনলাইনে গিয়ে দেখো, অনলাইন যারা আছে
তো সেখানে সে পাইছে 25,000 টাকা দিয়ে সে আমাকে ওটা পাঠাইছে ওখান থেকে। আচ্ছা, এটাই কি সেটা? এটা না, সেটা আচ্ছা, হচ্ছে ওটা অজমুর প্রথম ভার্সন যেটা গিম্বল বের করে। আচ্ছা, এখন আপনি কোনটা ইউজ করতেছেন? এখন ওটাও এখন আমি মেইনলি করি হচ্ছে পকেট, এটা আমার সুবিধার জন্য। আচ্ছা, অজমো পকেট 1 যেটা, এটা স্টেবিলাইজেশন একটু কম, মনে করেন আমি হাঁটলে হয়তো একটু কাত হয়ে যাচ্ছে এটা ওটা, তো এটা আমার জন্য সুবিধা কি আমার বাচ্চাকে সামলাইয়া আমার আমি হয়তো তাকে একদিকে ধরলাম করলাম, খুব ইজি, একটু আমার জন্য ইজি। এটা হয়তো অনেকের জন্য দরকার নাই বড়। আর এটা ইউজ করতেছেন কোনটা? এটা মাঝে মধ্যে এটাও গিম্বল, এটা সস্তা গিম্বল। আর খুব স্মুথ ফুটেজের জন্য আমি ডিজিআই ওটা ইউজ করি। এগুলি কিন্তু আমি একদিনে কিনে নাই, আচ্ছা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি। যেমন এটা কিনছি বোধহয় 3 মাস আগে। চিন্তা করলাম যে এটা একটু হ্যান্ডি, যেমন এটা খুলে ফেললে একটু, আচ্ছা এটা হয়তো পকেটে নিয়ে চলে যেতে পারলে। ফার্স্ট একটু খাবারগুলো দেখাই যে এটা খাসির পায়া নলা যেটাই বলি না, মানে কোন দেশের? কুষ্টিয়ার খাসি, কিন্তু কুষ্টিয়ার খাসি কিন্তু চিটংয়ে চলে আসছে, যেমন তেমন কথা না, সাথে সুজি অনেক আগে আসছে। এবং যেটা আসলে চনার ডাল করার একটা নিয়ম কিন্তু আসলে হচ্ছে মেইনলি খাসির মাথা দিয়েই করতো, সো এখন এটা কিন্তু হয় না। এবং এই যে খাসির মাথা দিয়ে কিন্তু চনার ডাল, এইটাই কিন্তু সবচেয়ে আমার কাছে মনে হয় যে যেটা আমরা খেয়ে আসছি সেটা। আর ডিম ভাজা নিয়ে কিছু বলা দরকার নেই, কারণ যারা ব্যাচেলার লাইফ কাটাইছে তারা ডিম দেখলেই বলে যে ধর মারি ভাই, সেভার, হ্যাঁ লাইফ সেভার খাবার। সো আমরা এটা মনে হয় চিকেন, এটা দেশি মুরগি, রাঙামাটির দেশি মুরগি। সো এটা একদম আমাদের হোটেলের স্টাইল যেটা, এটা আমার মনে হয় ঝাল হতো হয় না, কাঁচামরিচ দিয়ে করা, বুঝাই যাচ্ছে স্যুপ যেটা বলে আর কি। যেটাকে একটু ট্রাই করে দেখি চালের রুটি দিয়ে। এই যে সুজি দিয়ে রুটি খাই, এটা বোধহয় চট্টগ্রামে একটু বেশি প্রচলিত অন্য জায়গার থেকে। বিসমিল্লাহ, রোল করে খাওয়া, আমাদের খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আমার একটা পছন্দের খাবার মধ্যে চালের রুটি। আর চালের রুটির একটা জিনিস হচ্ছে, চালের রুটি দিয়ে আপনার গরুর কলিজা আছে না, ভুনাটা করে না, জাস্ট অ্যামেজিং। কোথাকার এটা বলবো না, কিন্তু সুজিটা আসলে মজা। আমার ফার্স্টে সুজিটা এখন খেয়ে দেখলাম। পায়া অ্যাজ ইউজুয়াল আমরা যেখানে খাই, অনেক জায়গায় খেয়েছি আমরা, সবুজ হোটেলে খেয়েছি ওইরকমই। বাট আসলে যেহেতু একটা জিনিস বলতে হয় যে ছাগলের কিন্তু যত বড় ছাগল হবে তত কিন্তু আপনার ছাগলের পায়ের মধ্যে যেই মাংস থাকে, যেটাকে আমরা রক বলি, সেটা বেশি থাকে। সো ওইটা কিন্তু এখানে ভালো পরিমাণে পাওয়া যায়। সো এটা খেয়ে দেখি এটা কেমন লাগে। ডেফিনেটলি আমার যেটা মনে হচ্ছে এটা মানে একটা সুইট ডিশই আমার কম্পেয়ার, কারণ আমি যে পরিমাণ ঝাল খাই, আমার তো কাঁচামরিচ ছাড়া মানে প্রত্যেকটা আইটেমে কাঁচামরিচ। আর ওনাদের একটা স্পেশালিটি আমরা যেটা জানি, ওনারা তেলটা ইউজ করে খুব ভালো। না আপনাদের তেলটা ইউজ করেন, মানে কি তেল ইউজ করেন এখানে? আসলে আমরা যেটা জানি মিনিমাম সানফ্লাওয়ার, ম্যাক্সিমাম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আচ্ছা, মানে সবচেয়ে মিনিমাম বলতে আপনারা সানফ্লাওয়ারটা, আর যদি ইয়া দরকার তাহলে অলিভটা ইউজ করেন আপনারা। সো এই জন্য আসলে ওনাদের ফুড কোয়ালিটি ইজ রিয়েলি মানে খুব খুব উপর লেভেল একটা মেনটেন করে ওনারা। সো আপনারা খেলেও এমনি তো বুঝতে পারবেন, সেই জন্য প্রাইসটাও বোধহয় একটু বাড়তে হবে, স্বাভাবিক, যেটা চার্জ করতেই হবে সেই তুলনায়। একটু খাসির ইয়াটা দেখি, মাথা দিয়ে যেটা চনাটা একটু ট্রাই করে দেখি। আসলে এটা খাসির মাথা দিয়ে করছে, এটা শুনেই আমার এত ভালো লাগতেছে। আমি জানি না চনার ডাল যারা খায় আসলে তারা অনেকেই কিন্তু এই জিনিসটা পায় না এখন চনার ডাল আসলে জাস্ট চনার ডাল করার জন্য করা হয়, কিন্তু এই জিনিসটা কেউ মেনটেন করে না। একটা সময়ের সবচেয়ে গরিবী খাবারগুলো এখন সবচেয়ে এক্সপেন্সিভ খাবার, খেয়াল করছেন? নলা বলেন, আপনি পায়া বলেন, চনার ডাল, এগুলো সবচেয়ে ওয়েস্ট খানা। এক্স্যাক্টলি, হ্যাঁ, মাথাটা কোনো কাজে লাগবে না, তখনই এটা দিয়ে চনা দিয়ে কোনো মতে বানায় ফেলা। নলাটাও ওইভাবে করে আসা তার স্টার্টিং। এখন এগুলো এক্সপেন্সিভও শুধু হয় না, এগুলো শুধু একদম রেয়ার। হ্যাঁ। আর রোদেলা বেকারের ডিরেকশনটা খুবই ইজি। চট্টগ্রামে আপনি যে এম.এ. আজিজ স্টেডিয়াম, সেটা সবাই চিনে, এবং এখানে রেডিসনটা কিন্তু এই জায়গায় রেডিসনের ঠিক অপোজিটে কিন্তু এম.এ. আজিজ স্টেডিয়াম। আর এই এম.এ. আজিজ স্টেডিয়ামের কিন্তু ঘেঁষে বাইরের দিকে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, এর মধ্যে রোদেলা বেকারি ইজ ওয়ান অফ দ্যাম। সো খুবই পায়োনিয়ার তারা, বললাম যেটা কয়েকটা প্রথম দিকের রেস্টুরেন্টের মধ্যে রোদেলা বেকারি হচ্ছে ওয়ান অফ দ্যাম। না, আরেকটা ব্যাপার হচ্ছে ওনাদের ইন্টেরিয়র ডেকোরেশনটাও কিন্তু চমৎকার। এখানে এই সবচেয়ে বড় এই উপরের জায়গাটা বসতে কিন্তু আবার এই যে খেলা প্র্যাকটিস দেখা যাচ্ছে, এটা মজার একটা জিনিস। দেখে ভালো লাগে। এটা দেশি মুরগিটা না? জি জি জি, রাঙামাটির দেশি মুরগি। ও, এটা হলো
একবারে কচি মুরগি আর কি, কচিটা। থ্যাংক ইউ। আর দেশি মুরগির এটা মানে খুব কষ্টের ব্যাপার হচ্ছে যে আপনার আবার ভালো দিক আছে, টেস্টটা ডেফিনেটলি ডিফারেন্ট হয়, কিন্তু মাংস কম হয়। কিন্তু বলে না যে অল্প জিনিস একটু মানে কোয়ালিটির হলে সেটাই অল্প খাওয়া ভালো, ভালো জিনিস অল্প খাওয়া ভালো। এখন তো দেশি মুরগি খুঁজে পাওয়াই টাফ। যারা ট্রাভেলার বা ট্রাভেল ব্লগ করতে, যারা ট্রাভেলার আমি তাদের জন্য বলি যে ট্রাভেল করতে অ্যাকচুয়ালি হিউজ অ্যামাউন্ট টাকা নিয়ে পকেটে নিয়ে বসে থাকবেন তা কিন্তু না, ওটা হবে না অ্যাকচুয়ালি। আপনি একটা প্ল্যান করবেন যে আমি 6 মাস পরে 3 মাস পরে এই দেশে যাব, আপনি আস্তে আস্তে কিছু জমাবেন, কিছু সেভিংস, এবং পাশাপাশি দেখবেন যে কম খরচে কোথায় যাওয়া যায়, কোন ফ্লাইটে অফার থাকে, কোন হোটেলে অফার থাকে, এগুলি যদি করেন অনেক কম খরচে ট্রাভেল করা যাবে। যেমন এই ইন্টারনেটের ব্যাপারটা আমি তার উপর ছেড়ে দিয়েছি, সে সব হোটেল বা ফ্লাইটগুলা কিভাবে কমে পাওয়া যায় সেটা ও স্টাডি করে বের করে। তো যেমন আমি কিভাবে ইয়েতে চলি বিজনেস ক্লাসে, কথা যেমন আমরা একটা বিজনেস ক্লাসে আমরা গেছি, আসা যাওয়া করছি কলকাতা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে ঢাকা, মাত্র 1,05,000 টাকা, আমরা 3 জন, আমি আমার বেবি ও। আচ্ছা, অথচ ওই রুটে একজনের বিজনেস ক্লাসের ভাড়াও 1 লাখ টাকা। তো আমরা 3 জন কিভাবে পেলাম? এটা একটা অফার ছিল, প্রি বুক। এটা আমরা এগুলি স্টাডি করি বা এগুলির অপেক্ষায় থাকি, সেজন্য এটা পসিবল। তো আরেকটা ছিল হচ্ছে আমরা দুবাই যাচ্ছিলাম ঢাকা থেকে এমিরেটসে বিজনেস ক্লাস, তো এমনি নর্মালি অনেক এক্সপেন্সিভ, হ্যাঁ। তো সেটা একটু হুজুগের বসে করছিলাম যে এটা আমাদের একটা কি বলে শখ ছিল প্রথমবার আতে শখ ছিল এক, দ্বিতীয়ত হচ্ছে হুজুগ বলে না। তো আমরা এয়ারপোর্টে গিয়ে প্রথমে চেক ইনের সময় বললাম যে আমরা আপগ্রেড করতে চাই, বলছে দরকার নাই, তুমি ফ্লাইটে ওঠো, ওখানে বললে সিট থাকলে তোমার আপগ্রেড করে দেবে, কত টাকা এটা আর জিজ্ঞেস করে নেই। আচ্ছা, তো ওখানে ওঠার পরে আমরা ইয়েতে বসতে যাচ্ছিলাম ইকোনমি ক্লাসের ওখানে, তারপরে এয়ার হোস্টেস আসলো, বললাম যে আমরা বিজনেস ক্লাসে আপগ্রেড করতে চাই। আচ্ছা, ইনস্ট্যান্ট ওকে। তো ওরা বললো যে আচ্ছা দেখি, তো বোধহয় তাদের যে চিফ আছে ওর সাথে কথা বললো, তো শেষও আসছে, বলার পরে আসার পরে বলো যে হিসাব করে দেখলো আমাদের $900+ আসবে। আচ্ছা, তো এটা তো অনেক টাকা, তার মানে এক একজন প্রায় $450 পড়ে যাচ্ছে, এটা ওয়ান ওয়ের জন্য। তারপর আবার ওরা বলেও দিল যে সব সুবিধা তুমি পাবা না, আপডেট তাৎক্ষণিক আপডেট, তো হয়তো দেখা যাচ্ছে 2-1টা ফুড মিসিং হতে পারে, তোমার যে এয়ারপোর্ট থেকে সার্ভিসটা নাও পেতে প্রায়র করা লাগে। হ্যাঁ, তো আমাদের ঠিক আছে, অসুবিধা নেই। তো ওই $900+ দিয়ে আমরা ওই দিন ইনস্ট্যান্ট আপডেট করে চলে গেছিলাম। আচ্ছা, এটা এনজয় করছি, এটা হয়তো আমার অনেক টাকা চলে গেছে, কিন্তু এটা একটা টাইমের জন্য, আমি হয়তো পরবার হয়তো নাও যেতে পারি, কিন্তু নিজের শখটা তো পূরণ হলো, শখ পূরণ হলো। তারপরে একটা লাখ টাকা, সেটাও আর লাখ টাকায় যায় নাই, কিন্তু কিউরিওসিটিটা। সো মানে এটা একটা খুব বড় ব্যাপার যে এরকম একটা জীবনসঙ্গী পাওয়া। আসলে এটা ভাবিকে ক্রেডিট না দিলেই না, অনেকেই কিন্তু বলে যে ভাবি যদি আপনাকে, আচ্ছা আসলেই ভাবি যদি সাপোর্ট আপনাকে না দিত, আপনি ট্রাভেল ব্লগ করতে পারতেন? মনে হয় না, আমি না এই ব্লগিংটাই আমি আসলে বুঝতাম না অ্যাকচুয়ালি। আমি পত্রিকা নিয়ে পড়ে থাকতাম, এটা ও প্রচুর, কিন্তু আমরা ট্রাভেল ব্লগ করে ঠিক আছে, সে দেখতো কিন্তু ফুড ব্লগ। আচ্ছা আচ্ছা, রিয়েলি এখনো সে মার্ক ওয়েন, তারপরে সানি সাইড, ওই ওর নাম কি, ফুড রেঞ্জার, এগুলি নিয়েই পড়ে থাকে। ও কিন্তু ট্রাভেল ব্লগ দেখে না। আচ্ছা, তাহলে ভাবি কি তাহলে ফুডি? আমি ফুডি না, বাট আমার দেখতে ভালো লাগে, লাগে। আমার ট্রাই করতে কোনো সমস্যা নাই, আমি ওদেরগুলো দেখি। আচ্ছা, নেক্সট টাইম যখন আমি এই কান্ট্রিতে যাব, আই ক্যান ট্রাই দিস ওয়ান। হ্যাঁ, এটা ঠিক যে অ্যাড হলো যে না, আচ্ছা উজবেকিস্তান যাব, উজবেকিস্তানে কি ফেমাস, ওদের পিলাও যেটা, ওটা আস্তে আস্তে কি বলবো চেঞ্জ হতে হতে আমাদের এদিকে এসে বিরিয়ানি হয়ে গেছে। আচ্ছা, ওরা কিন্তু ওটা একটা যেটা সামারে প্রচুর ঠান্ডা, আমার যখন যাওয়ার কথা ছিল, আমি প্রচুর স্টাডি করতেছিলাম, ঠান্ডার সময় ওরা ওটা ঘোড়ার মাংস দিয়ে করবে। আচ্ছা, ঘোড়ার মাংস, হ্যাঁ, ওরা ঘোড়া কাট করছে, রক্ত গরম থাকবে, মানে গরম থাকার জন্য। বাট সামারে ওরা ওটা ছাগল কিংবা ভেড়া দিয়ে। আচ্ছা, আমার লিস্টে ওটা একদম যোগ হয়ে গেছে যে আচ্ছা আমি পিলাফ খাচ্ছি।
তো এরকম অন্যদের ব্লগ দেখলে এটা শেখা যায়। নাহলে আমি কোত্থেকে জানতাম যে উজবেকিস্তানে পিলাও নামে কিছু আছে যেটা হর্স মিট দিয়ে বানানো হয়। হর্স মিট ট্রাই করাটা মেইন না, কিন্তু ঘটনা হচ্ছে মাটনও আছে, কিন্তু জিনিসটা আলাদা, জিনিসটা অন্যরকম। হ্যাঁ অন্যরকম। ওরা একটা বিশাল একটা দেখলাম ওখানে কি ফুড সেন্টার, ওখানে সম্ভবত 30,000 একবারে 30,000-এর জন্য রান্না করে। হ্যাঁ এটা মানে ওখানে কন্টিনিউয়াস চলতেই থাকে, 3-4টা আছে কড়াই সহ বিশাল বড়। আমি সনি সাইডেরও দেখলাম, তারপর ফুড রেঞ্জারকেও দেখছি। আচ্ছা আমি বলছি না এখানে আমার যেতেই হবে, না খেতেই হবে। ওটা মাথায় ঢুকে গেছে। এখন দেখা গেল যে এই প্যান্ডেমিকের পর নতুন করে সবাই হট ফুড সার্ভ করা শুরু করছে ফ্লাইটে। প্রত্যেকটা এয়ারলাইন্স যারা মানে নতুন করে আবার হট মিল সার্ভ করা শুরু করছে, প্রত্যেকজনই সেই জিনিসটা স্যামচুইকে দিয়ে দেখাচ্ছে, একটা মানে একটা স্প্রেড হওয়ার জন্য মানুষ জানলো। খুবই ভালো, খারাপ না। সেও আমাদের মতো ক্যামেরা ফ্রেন্ডলি না অত, মানে অন্য ক্যামেরায় আসলে সেও কথা বলতে পারে না, কিন্তু তার ব্লগগুলো তো অসাধারণ, বোঝা যায়, জানা যায়। ওর ব্লগ দেখে আমরা এবার ইন্সপায়ার্ড হয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ককপিটে গেছি, বাট আমাদের সৌভাগ্য নাই যে ওর মতো আমরা ফুটেজ নিব। আমাদেরকে বলছে ঠিক আছে তুমি ভিজিট করতে পারো, কিন্তু ফুটেজ নিতে পারো, আচ্ছা বাট ভিজিট করতে পারছে এটাই বা কমপ্লিট ড্রিম না। এটা যে ভিজিট করা যায় এটা তো অনেকে জানে না। এক্স্যাক্টলি এটা আপনার যে কোনো কি বলে এটারে, যেমন এই ইনফরমেশনটাও তো আপনি যে কোনো যাত্রী পারবে। হ্যাঁ পারবে। কখন পারবে এটা আমরা তো এটা আবার আমরা জানতাম যে ককপিট ভিজিট করা যায় আপনি চাইলে, কিন্তু সব রুটে না। আমরা যখন ঢাকা থেকে যাচ্ছিলাম তখন ইয়াকে বললাম বলতে স্যার এটা তো এই রুটে না, আপনি অন্য রুটে পাবেন। তখন আবার সিঙ্গাপুর থেকে বোধহয় আমরা ব্যাংকক আসতেছি, তখন আমরা চাইছি, কিন্তু ব্যাংকক এয়ারপোর্ট থেকে আমাদেরকে পারমিশন দেয় নাই। আচ্ছা শেষে আমরা ব্যাংকক থেকে যখন সিঙ্গাপুর ব্যাক করলাম তখন সিঙ্গাপুর এয়ারপোর্ট ঠিক আছে ওরা ভিজিট করতে পারবে। ওরা ব্যাংকক থেকে সিঙ্গাপুর আসার সময় তখন বললো যে ঠিক আছে আসো। হ্যাঁ কিন্তু নরমালি পাইলট হাই হ্যালো বললো, এটা হলো ড্রিমলাইনার 787-10 ছিল। হ্যাঁ 787। আচ্ছা দর্শক, খেতে খেতে কিন্তু কথা বলা হচ্ছে আমাদের, সো আমাকে বকা দিয়েন না, কারণ আমি কথা বলতেছি, আমি এবার কথা বলার মানুষ পাইছি। সো খুবই ইনফরমেটিভ একটা ব্যাপার। এবারে পর্বটা টোটালি একটা ডিফারেন্ট করে সাজানো আসলে, কারণ আমরা ব্লগারদের মধ্যে একটা মানে এইটা জিনিস আসলে অনেক সময় একটা অপরচুনিটি পাওয়া, যেহেতু ট্রাভেল ব্লগ উনি করে। সো এই জন্যই আসলে ওনার সাথে আজকে বসা এবং একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা। চনার ইয়াটা কিন্তু মজা হয়েছে না? আর সবচেয়ে বড় ব্যাপার যেটা দেখছি, চনার যে এই খাসির মাথা যেটা করছে না, আর এটা কিন্তু ওই যে খাওয়ার সময় হাড্ডিগুলো পুরো স্ম্যাশ হয়ে যায়। মানে আমার আবার হাড্ডি মানে এমনভাবে খাই যে বলে না যে আমার মা বলে যে কুকুর বেলাই ও বলে যে সেম আমার, হ্যাঁ বলে একটু এইভাবে চাবায় নাকি, মানে আমি তো কাটা শুদ্ধ, কাটার জন্য মাছ খেতে পারে না, আমি কাটা টুটা এসব মানি না। সো দর্শক, আজকে এখান থেকে বিদায় নিব। সো জিয়া ভাই আর ভাবির সাথে খুব ভালো একটা সময় কাটলো আমাদের, অনেক কিছু টিপস পেলাম। এবারে ফুড ব্লগিংটা আসলে বেসিক্যালি ছিল আমাদের একটা মিট আপ প্ল্যান। সো আমরা দুইটা ইউটিউবার, একজন ট্রাভেল ব্লগার, একজন ফুড ব্লগার, আমরা দুজন দেখা করলাম এবং সকালে ব্রেকফাস্টটাও আপনাদের সামনে, যেহেতু রোদেলা বিকেল ডেফিনেটলি একটা খুবই নামকরা রেস্টুরেন্ট এবং তাদের যেহেতু সপ্তাহে একটা দিন অ্যারেঞ্জ করে, এবং সো আজকে এখান থেকে বিদায় নিব। সো জিয়া ভাই কি বলেন? বিদায় দিই। বাই, থ্যাংক ইউ ভাবি, আল্লাহ হাফেজ। প্লেটস অফ ট্র্যাডিশনকে আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করছি উনি যেভাবে এটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, আমার মনে হচ্ছে যেন চ্যানেল অনেক বড় হবে। আপনারাও অথেন্টিক রিভিউ